ছিলাম। দেখো, আর হচ্ছে তোমার ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে জিরো স্যার ডাইভারজেন্স একটু হচ্ছে। পরে আসি। জি। স্যার বাবা আসছে, একটু দরজাটা ও, খুলে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি পোজ রাখি, তুমি এসে আমাকে নক। ওকে। জি। ওকে, ফাইন। তো আমাদের এখানে হচ্ছে ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে হচ্ছে কি হবে বলতে পারো? পজিটিভ ডাইভারজেন্সে যদি হয় যে আগত ফ্লাক্স অপেক্ষা নির্গত ফ্লাক্সটা বেশি, আর নেগেটিভ ডাইভারজেন্স যদি হয় নির্গত ফ্লাক্স অপেক্ষা আগত ফ্লাক্সটা বেশি, তাহলে জিরো ডাইভারজেন্সে কি হতে পারে? জিরো আগত আর ডাইভারজেন্স নির্গত সমান হতে পারে। সমান হবে, ভেরি গুড। তোমার আগত ফ্লাক্স আর নির্গত ফ্লাক্স হচ্ছে সমান। হুম? আগত ফ্লাক্স নির্গত ফ্লাক্স সমান। তাহলে বলতে পারি যে আগত ফ্লাক্স ইকুয়াল টু হচ্ছে নির্গত ফ্লাক্স, দুইটা ইকুয়াল। এবং জিরো ডাইভারজেন্স হলে দেখো আকৃতিটা কিরকম হয়, সলিনয়েড আকৃতি। হ্যাঁ, অনেকটা সলিনয়েড আকৃতি হয়। মানে আসলে ব্যাপারটা এরকম যে 9-10-এ হয়তো ফিজিক্সে একটা চ্যাপ্টার ছিল তড়িতের চৌম্বক ক্রিয়া বা এরকম কোন একটা চ্যাপ্টার ছিল লাস্টের দিকে। তো ওইখানে হচ্ছে জি। ছিল যে সলিনয়েড কি, যে সলিনয়েড ছিল হচ্ছে একটা তোমার পেঁচানো হচ্ছে এই যে তোমার কাছাকাছি বা ঘনসন্নিবিষ্ট অনেকগুলা প্যাচযুক্ত, হ্যাঁ, বেলনাকার বা চোঙাকার কয়েল বা তার। হ্যাঁ, এটা হচ্ছে সলিনয়েড। তো এইটার হচ্ছে ভিতরের যে চেম্বারটা, হ্যাঁ, এটার ভিতরের যে চেম্বারটা, এই চেম্বারটা হচ্ছে সলিনয়েড আকৃতি, ঠিক আছে? তো বা চোঙাকৃতি বলে যেটাকে, বা বেলনাকৃতিও বলতে পারো। তো তাহলে আমরা বলতে পারি ডাইভারজেন্স জিরো যদি হয় তাহলে সেটা হচ্ছে কি, সলিনয়েডাল হবে। সলিনয়েডাল, ঠিক আছে? সলিনয়েডাল যদি ডাইভারজেন্স জিরো হয় তাহলে তোমার জিরো ডাইভারজেন্স যদি হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি কি হবে? সলিনয়েডাল হবে। সরি। ওকে, ফাইন। তো এর পরের টপিকসটা হচ্ছে আমাদের কার্ল। ঠিক আছে, এর পরের টপিকসটা হচ্ছে কার্ল। তো কার্লের টপিকসটা আমরা একটু পড়ি। কার্ল। আচ্ছা, তো কার্ল হচ্ছে মূলত একটা ভেক্টর ক্ষেত্র থেকেই, একটা ভেক্টর ক্ষেত্র থেকে আমরা একটা ভেক্টর ক্ষেত্রই পাবো। ঠিক আছে, কার্লটা হচ্ছে আমরা একটা ভেক্টর ক্ষেত্র থেকে আমাদের টার্গেট হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রই পাওয়া। তবে লাভটা কি? হ্যাঁ, একটা লাভ আছে। সেটা হচ্ছে আমরা এই ভেক্টর ক্ষেত্রটাকে এই ভেক্টর ক্ষেত্রটাকে কার্লের মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ঘুরাবো। মানে হচ্ছে এটা ঘূর্ণনশীল, হ্যাঁ, এটা হচ্ছে ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেটা যাচাই করা যায়। ঠিক আছে, ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেটা যাচাই করার বইটা হচ্ছে কার্ল। যে হ্যাঁ, আমরা জানি যে দুইটা ভেক্টরকে যদি, যেমন আমরা পড়েছিলাম যে এ ক্রস বি, হ্যাঁ, তো যদি এ ক্রস বি করি, যেটা এটা ধরো এ ভেক্টর আর এটা হচ্ছে ধরো বি, তাহলে আমরা যদি এ ক্রস বি, তাহলে ঘটনা হচ্ছে যে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে যদি থিটাটা হয় এ ক্রস বি, তাহলে আমরা পেয়েছিলাম যে একটা একক ভেক্টর পেয়েছিলাম, তাই না? আমরা একক ভেক্টর পেয়েছিলাম। এ ক্রস বি হলে তাহলে ওই ওই তলের সাথে লম্ব ভাবে উপরের দিকে, এটা মনে আছে সামিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এ ক্রস বি পেয়েছিলাম যে উপরের দিকে, এটা ছিল একটা একক ভেক্টর ইটা। তো এইখানেও সেম কাজটা হবে। যেমন ধরো এ একটা ভেক্টর ক্ষেত্র, এ হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, এবং এটার সাথে আমরা জানি নাবলা একটা ভেক্টর অপারেটর। মানে আলটিমেটলি দুইটাই ভেক্টর রাশি, দুইটাকে যদি ক্রস গুণ করি তাহলে অবশ্যই আমরা হচ্ছে কি পাবো, একটা ভেক্টর ক্ষেত্র পাবো না? কিন্তু এই দুইটাকে যদি জি। ক্রস করি তাহলে তার তো একটা দিক পাবো, তাই না? এই দুটোকে ক্রস জি। করলে তার একটা দিক পাবো, হয় সে ঘুরে ঘুরে উপরের দিকে যাবে অথবা সে ঘুরে ঘুরে নিচের দিকে যাবে, তাই তো? যে যেমনটা আমরা পেয়েছিলাম হচ্ছে যে এ ক্রস বি ভেক্টরের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে জি। আমরা বলতে পারি একটা ভেক্টর ক্ষেত্র ঘুরবে কি ঘুরবে না এটা ডিপেন্ড করে হচ্ছে কার্লের উপরে। আচ্ছা, আমার ধরো একটা কল আসছে, এক মিনিট। আচ্ছা, ওকে। তো আমরা
এবার হচ্ছে তোমার কার্লের ব্যাপারটা একটু করি তাহলে। তো যেমন ধরো আমরা একটা ভেক্টর ক্ষেত্র নিয়ে নেই, এ একটা ভেক্টর ক্ষেত্র, এখানে লিখি এর মানটা। তো এই ভেক্টরটা হচ্ছে ধরো তোমার এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব ধরলাম, এত আই। তারপর হচ্ছে প্লাস ধরো ওয়াই স্কোয়ার জে প্লাস জেড টু দি পাওয়ার ফোর কে। ঠিক আছে, এটা হচ্ছে একটা জি। ভেক্টর ক্ষেত্র। এখন বলো তো এটা কেন একটা ভেক্টর ক্ষেত্র হলো? এখানে আই হেড জি হেড কি হেড আছে তাই? যেহেতু এখানে একক ভেক্টর আছে আই জে কে, বা আয়ত একক ভেক্টর আছে, তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। আচ্ছা, তো আমরা যদি নাবলা ভেক্টর অপারেটরের সাথে ক্রস গুণ করি, তো আমরা জানি যে দুইটা ভেক্টর ক্রস গুণ করলে একটা কি পাওয়া যায়, একটা ভেক্টর রাশি পাওয়া যায়, তাই না? তাহলে এখানে একটা ভেক্টর রাশি পাবো এবং আমরা জানতে পারবো তার সাথে যে সেই ভেক্টর রাশিটা ঘূর্ণনশীল হবে নাকি হচ্ছে মানে রোটেশনাল হবে নাকি ইরোটেশনাল হবে, সেটা আমরা জানতে পারবো। তো এখানে হচ্ছে আমরা তাহলে ওই কাজটাই করি। তোমার আমাদের টার্গেট হচ্ছে এই দুইটাকে ক্লোজ করা, এবং এই দুইটা ক্লোজ গুণফল আমরা কিভাবে করব। তো আমরা জানি যে নাবলা ভেক্টর অপারেটর, তো নাবলা ভেক্টর অপারেটর হচ্ছে তোমার আই, তারপরে ডেল্টা ডিভাইডেড ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা ডিভাইডেড ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা ডিভাইডেড ডেল্টা জেড, এটা আমরা জানি। তো এই দুইটাকে যদি ক্রস গুণ করি, আচ্ছা ক্রস গুণ করার নিয়মটা কি ছিল? ওই যে হায়ারম্যাথের নির্ণায়কের মতো, তাই না? নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মতো। তো আমরা জি। হচ্ছে এখানে সেম কাজটাই করব। তো নির্ণায়কের মতোই করব, আমরা ফার্স্টে হচ্ছে বসাবো আই, তারপরে হচ্ছে বসাবো জে, তারপরে হচ্ছে কে, মানে যেভাবে আমরা ক্রস গুণ করেছিলাম অ্যাজ লাইক এ সেম, মানে ওরকম ভাবে আমরা করব। এখানে হচ্ছে আয়ের সহগ বসাবো, তাহলে ফার্স্ট আমরা যেহেতু নাবলা ব্যবহার করেছি, তাহলে নাবলা বা নেবুলার আয়ের সহগ হচ্ছে ডেল্টা বাই ডেল্টা এক্স, ডেল্টা বাই ডেল্টা এক্স, তারপরে জে এর সহগ হচ্ছে ডেল্টা বাই ডেল্টা ওয়াই, তারপরে হচ্ছে তোমার কে এর সহগ হচ্ছে ডেল্টা বাই ডেল্টা জেড। আচ্ছা, এরপরে এ ভেক্টরের ক্ষেত্রে আয়ের সহগ কত? এ ভেক্টরের ক্ষেত্রে আয়ের সহগ হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার থ্রি। আর জে এর সহগ হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার, আর কে এর সহগ হচ্ছে কত? জেড টু দি পাওয়ার ফোর। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা যদি হচ্ছে আই নেই, আই যদি নেই তাহলে আই বরাবর সারি আর কলাম চলে যাবে এবং থাকবে হচ্ছে মূলত আমাদের ডেল্টা বাই ডেল্টা বাই ডেল্টা ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে তোমার ডেল্টা বাই ডেল্টা জেড, আর এখানে থাকবে হচ্ছে জেড টু দি পাওয়ার ফোর। এটা তো বুঝেছো? জি। এই যে আমরা যদি আই নেই তাহলে আই এর এই যে সারি, আই বরাবর এই যে সারি, আর আই বরাবর কলাম চলে যাবে না, কাটাকাটি। জি। তাহলে হচ্ছে এই যে অংশটা থাকলো এটা আমরা একটু তুলে ফেললাম, সেটা আমি একটু মুছে দিই, এটা তো আমাদের। তারপরে যদি আমরা হচ্ছে তোমার আই যদি পজিটিভ হয় তাহলে জে নিতে হবে কি নেগেটিভ, তাহলে নেগেটিভ জে। তাহলে জে যদি নেই তাহলে জে বরাবর যে সারি আছে এবং জে বরাবর যে কলাম আছে এটা কাটাকাটি চলে যাবে, এবং থাকবে হচ্ছে শুধুমাত্র তোমার ডেল্টা বাই ডেল্টা এক্স এর অংশটা। জি হৃদয়। ওকে, তো এখানে তোমার আমরা যদি হচ্ছে জে নেই তাহলে এখানে থাকছে আমাদের ডেল্টা বাই ডেল্টা এক্স, আর এখানে থাকছে এক্স কিউব ওয়াই স্কোয়ার, তারপরে জেড কিউব, আর এখানে থাকছে ডেল্টা বাই ডেল্টা জেড, তারপর এখানে থাকছে জেড টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি কে নেই তাহলে কি হবে? তো আমরা যদি হচ্ছে কে নেই, কেটা হবে প্লাস, যেহেতু আমাদের আই ছিল পজিটিভ, যে হচ্ছে তারপরেরটা নেগেটিভ এবং তারপরেরটা হচ্ছে পজিটিভ। আহ এবং হায়ার ম্যাথে কিন্তু আমাদের এরকম এটা ছিল নিয়মটা যে নির্ণায়কের বেলায় আমাদের যদি প্রথম উপাদানটা মানে এ ওয়ান ওয়ান বা প্রথম সারি প্রথম কলাম
উপাদানটা পজিটিভ হলে পরেরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরে আবার নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, এবং পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, তাই না? এরকমটা ছিল। তো জি। ওই রুলসটাই আমরা ফলো করছি, তাহলে কে হবে এখানে পজিটিভ। তো কে যদি পজিটিভ হয় তাহলে কে বরাবর সারি এবং কে বরাবর যে কলামটা আছে সেটা কাটাকাটি চলে যাবে, এবং এখানে মানটা হবে কত, এখানে মানটা হবে ডেল্টা বাই ডেল্টা এক্স। তারপরে এখানে হচ্ছে তোমার এক্স কিউব, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড কিউব, ওয়াই স্কোয়ার জেড কিউব। আর তোমার এখানে হচ্ছে ডেল্টা বাই ডেল্টা ওয়াই, তার সাথে হচ্ছে ওয়াই স্কোয়ার। হ্যাঁ, দেখো আমারটা ঠিক আছে কিনা। দেখো আমি জি। মানগুলা কি ঠিক তুলেছি সব? জি স্যার। হ্যাঁ, মনে হচ্ছে ঠিকই তুলেছি। তো হুম, ওকে ফাইন। তো এরপরে তাহলে আমরা কে এর এটা মুছে দিই, এটা ওকে। তাহলে এখন আমরা যদি হচ্ছে নির্ণায়কের পদ্ধতিতে যে সলভ করি, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাই তো? তাহলে এটার সাথে যদি জি। এটা গুণ হয় তাহলে এখানে হবে, আমরা যদি ব্র্যাকেট ইউজ করি তাহলে হচ্ছে ডেল্টা বাই ডেল্টা ওয়াই, এর সাথে হবে z⁴। তারপরে সূত্রের মাইনাস ছিল, তাই না? মনে আছে সূত্রের মাইনাস, জি। এটার সাথে এটা গুণ হবে, তার মানে হচ্ছে ডেল্টা বাই ডেল্টা জেড, তার সাথে হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে মাইনাস যেহেতু আছে, তো তাহলে এখানে আবার সেম, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এখানে হবে তোমার ডেল্টা ওভার ডেল্টা এক্স, তার সাথে z⁴। সূত্রের মাইনাস আবার উল্টাটা হবে, আমার ডেল্টা ওভার ডেল্টা জেড, তার সাথে হবে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব। ওকে ফাইন। তারপর হচ্ছে প্লাস কে, কে যদি নেই তাহলে হবে এখানে ডেল্টা বাই ডেল্টা এক্স, তার সাথে হচ্ছে ওয়াই স্কোয়ার। আর এখানে সূত্রের মাইনাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই, তার সাথে হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব। এখন বাকি অংশটা আশা করি তোমার পারার কথা, তা আমি করে দিচ্ছি। যেমন এখানে দেখো, প্রথম অংশটা যদি করি তাহলে তার মানটা কত হবে বলো তো? প্রথম ডিফারেন্সিয়েশন, এই যে এতটুকু অংশ, এটা জিরো হওয়ার কথা না? অবশ্যই জিরো হবে, কারণ এখানে শুধুমাত্রই কনস্ট্যান্ট। জেড শুড বি কনসিডার্ড অ্যাজ কনস্ট্যান্ট, তাই না? কারণ হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনটা করতেছি ওয়াই এর সাপেক্ষে, তাহলে রেসপেক্ট টু দ্য ওয়াই জেড শুড বি কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি যে এটা পুরোপুরি জিরো হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে থাকছে কত, পরেরটা, পরেরটাও জিরো হবে, তাই না? দেখো পরেরটাও জি। জিরো হবে, কারণ এখানে আমরা করতেছি জেড এর সাপেক্ষে ওয়াই কে, তাহলে ওয়াই শুড বি কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে জিরো, তার মানে পুরোপুরি জিরো হয়ে যাবে, তাহলে এখানে হবে জিরো আই। আচ্ছা, তারপরে পরেরটাতে দেখো মাইনাস, এখানে আছে জে, ওকে ফাইন, লিখলাম জে। আর এখানে হচ্ছে এই অংশটা মানে প্রথম অংশটা করলে জিরো, আর জি। পরের অংশটাকে করলে কত হবে? পরের অংশটাকে করলে হবে মাইনাস তো থাকবেই, মাইনাস এখানে থাকবে তোমার থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা থাকবে। দেখো বুঝেছো কিনা? জি। ওকে, কারণ ওই যে জেড এর সাপেক্ষে করতেছি, তো তাহলে জেড এর পাওয়ারটা আগে চলে আসবে, আর জেড এর পাওয়ার এক কমে যাবে, আর বাকিগুলা রেস্ট অফ দা অংশটা পুরোপুরি সেম থাকবে। আচ্ছা, তারপরে আমাদের এর পরেরটাতে হচ্ছে প্লাস কে এর অংশটা যদি করি, এই অংশটা করলে জিরো হয়ে যাবে, আর এই অংশটা করলে হবে তোমার মাইনাস থাকবে। আর এখানে হচ্ছে তোমার আম, কত হবে, টু টু এক্স কিউব, তারপরে হচ্ছে তোমার ওয়াই জেড টু দি পাওয়ার থ্রি, আর এই অংশটা হচ্ছে কে। ঠিক আছে? তো তাহলে এখান জি। থেকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু তোমার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জে জে, তারপরে হচ্ছে মাইনাস টু এক্স কিউব ওয়াই জেড কিউব কে। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবং জি। আমাদের এইখানে আমরা এই যে অংশটা পেয়েছি, তো এই যে অংশটা পেয়েছি, অ্যান্সারটা পেয়েছি, এবং এই অ্যান্সারটা কি মনে হয় দেখি, এটাকে একটা স্কেলার ক্ষেত্র না ভেক্টর ক্ষেত্র? ভেক্টর ক্ষেত্র। এই অংশটা অবশ্যই একটা ভেক্টর ক্ষেত্র, হ্যাঁ, এটা একটা ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ফিল্ড।
একটা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র। তাহলে আমরা একটা স্কেলার ভেক্টর ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রই পেয়েছি। কিন্তু এখনো আমরা কিন্তু যাচাই করতে পারি নাই যে এটা ঘুরবে না ঘুরবে না। হ্যাঁ, আসলে দেখো, এটার ভ্যালু কিন্তু জিরো হয় নাই। এটার ভ্যালু কি জিরো হয়েছে? এটার ভ্যালু না। কিন্তু জিরো ভেক্টর হয় নাই। তাহলে যেহেতু জিরো ভেক্টর হয় নাই, তাহলে কোন একটা ভেক্টর ক্ষেত্র ঘুরবে কিনা সেটা তো আমরা কার্লের মাধ্যমে নির্ণয় করি, এবং এটাই কিন্তু আমরা কার্ল পেয়েছি, এবং এটাকে লিখতে পারি, এই যে এই লাইনে লিখতে পারি কিন্তু, যে কার্ল অফ, এই যে কার্ল অফ এ ভেক্টর, এই যে এ ভেক্টরের কার্লটাই হচ্ছে এটা, মানে এই ভেক্টরের কার্লটাই হচ্ছে আমাদের এই যে এই অংশটা, এই যে এটা। ঠিক আছে। নাবলা ভেক্টর জি। অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ক্রস গুণ করলে সেটাকেই বলা হয় ওই ভেক্টর ক্ষেত্রের কার্ল। এবং যদি যদি কার্ল, হ্যাঁ, যদি, এখানে লিখি, যদি কার্ল অফ, হ্যাঁ, যদি কার্ল অফ এ ভেক্টর ক্ষেত্র, মানে কোন একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল যদি শূন্য ভেক্টর হয়, যদি শূন্য ভেক্টর হয়, তাহলে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। তাহলে ভেক্টর ক্ষেত্রটি হচ্ছে কি অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল। সংরক্ষণশীল, বুঝতে পেরেছো? যদি জি। কোন একটা ভেক্টর ক্ষেত্রের কার্ল করলে জিরো ভেক্টর হয়, মানে এখানে কিন্তু আমরা জিরো ভেক্টর পাই নাই, তাই না? এখানে কিন্তু আমরা না। জিরো ভেক্টর পাই নাই। তাহলে এটা ঘূর্ণনশীল। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি, এই যে এই অংশটা, এই যে এই অ্যান্সারটা হচ্ছে কি ঘূর্ণনশীল। ঠিক আছে। যদি এখানে আমরা পেতাম, যদি এখানে বাই এনি চান্স আমাদের এরকম হতো, সাপোজ, যে 0i প্লাস 0j প্লাস 0k, তাহলে এটাকে আমরা কনসিডার করতে পারি জিরো ভেক্টর হিসেবে, তাই না? তাহলে যদি জি। এরকমটা হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এই ভেক্টর ক্ষেত্রটা কি ঘূর্ণ অঘূর্ণনশীল। কারণ জিরো হইছে, তার মানে হচ্ছে সে ঘুরবে না। আর যদি না ঘুরে কোন একটা ভেক্টর, তাহলে সে সংরক্ষণ আছে, মানে কনজার্ভ আছে। ঠিক আছে। জি। ওকে, এবং আমরা তোমার এখানে চাইলে কোন একটা মান দিতে পারতাম, তোমাকে বলে দিতে পারতাম যে কোন একটা বিন্দুতে, যে ওই যে আগের মতোই 1 1 2 বিন্দুতে কি হবে। তাহলে তুমি কি করবা, এখানে এক্স ওয়াই জেড এর মানটা বসায় দিবা, তাই না? তাহলে মান বসায় জি। যদি দেই, তাহলে এখানে কত হবে, 1 1 2 বসালে 1 1 2 স্কোয়ার মানে 4, 4 × 3 মানে হচ্ছে 12, তাহলে এখানে হতো 12 জে। আর এখানে হতো মাইনাস 1 1 2 2 কিউব মানে হচ্ছে 8, আর 2 গুণে 16, তাহলে এখানে হতো 16, সরি 18 লিখেছি, 16 হবে। তাহলে এখানে হতো 16 কে, 16 কে। তার মানে এখানেও আমরা দেখেছি যে এই মান বসালেও আমরা যে কার্লটা পেয়েছি, হ্যাঁ, আমরা কার্ল অফ এ যেভাবে লিখতে পারি, যে কার্ল অফ এ, আমরা এর যে এই ভেক্টরের যে কার্লটা পেয়েছি, সেটা কি হয় নাই, শূন্য ভেক্টর হয় নাই। তার মানে এই ভেক্টরটা এই মান বসালেও, বা এই বিন্দুতে আমরা বলতে পারি যে 1 1 2 বিন্দুতেও এই ভেক্টরটা কি হবে, ঘূর্ণনশীল হবে, তাই না? জি। আচ্ছা, আর ঘূর্ণনশীল মানে কিন্তু অসংরক্ষণশীল। এই যে ঘূর্ণনশীল মানে অসংরক্ষণশীল। বুঝতে পেরেছো? ঠিক। কারণ যদি ঘুরে তাহলে তো আর সংরক্ষণ রইলো না, তাই না? তাহলে সংরক্ষণ রইলো না, তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি তখন অসংরক্ষণশীল। এই হচ্ছে ভেক্টরের, ভেক্টর ক্যালকুলাসের আমরা গতদিন পড়েছি গ্রেডিয়েন্ট, আজকে পড়লাম হচ্ছে তোমার ডাইভারজেন্স। আর প্রথমে ডাইভারজেন্স পড়লাম। ডাইভারজেন্সের কাজ ছিল একটা ভেক্টর ক্ষেত্র থেকে আরেকটা স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করা, এবং এটা কিসের মাধ্যমে, ডট গুণ ফলের মাধ্যমে হয়। আর এরপরে হচ্ছে আমরা ডাইভারজেন্স দেখলাম কিভাবে, ডাইভারজেন্স শূন্য হয় কখন, যখন তোমার ডাইভারজেন্স যখন শূন্য হয় তখন ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হয়, কারণ আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স সমান হয়। আর তারপরে আমরা দেখলাম হচ্ছে কার্ল। তো আমরা যদি হচ্ছে কার্ল দেখি, কার্লটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের উপায় কার্ল, কিন্তু ওই ভেক্টর ক্ষেত্রটা ঘুরবে কিনা এটা জানার জন্য আমরা মূলত কার্লটা করি। এবং যেহেতু কার্ল হচ্ছে একটা ক্রস গুণফল, হ্যাঁ, কার্ল যেহেতু ক্রস গুণফল, আমরা যদি ক্রস গুণটা না করতাম, তাহলে ডট গুণ করতাম, তাহলে তো আর আমরা ভেক্টর রাশি পাইতাম না, পাইতাম হচ্ছে স্কেলার ক্ষেত্র, তাই না? তাহলে ওর জন্য কার্লটা জি। হচ্ছে ক্রস গুণফলের মাধ্যমে করতে হয়। আর আমরা জানি যে ক্রস গুণফলের নিয়মটা ছিল পুরোপুরি তোমার ইসের মতো, নির্ণায়কের মতো। তো নির্ণায়কের নিয়মেই হচ্ছে আমরা করলাম, করে এবং দেখলাম যে আমাদের এই ভেক্টর ক্ষেত্রটি, আমি র্যান্ডম একটা মান ধরেছিলাম এ ভেক্টর ক্ষেত্রে, এবং এটা দেখেছি যে
আহ, তোমার ঘূর্ণনশীল ছিল। হ্যাঁ, এটা ঘূর্ণনশীল ছিল কারণ এটা জিরো ভেক্টর হয়নি। যদি জিরো ভেক্টর আসতো তাহলে হয়তো অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল। আর যেহেতু জিরো ভেক্টর হয়নি, তার মানে হচ্ছে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই মিটিংটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আবার আবার আমি লিংক দিচ্ছি, মিটিংয়ে জয়েন করো, হ্যাঁ।